সম্মানিত দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমি কামরুল আহসান, হেড অফ প্রোগ্রাম সলিডার সুইস। আজকের এই আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে বিল্ডিং আ সাস্টেনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ এই প্রকল্পের আওতায়, যেটা কিনা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন দ্বারা ফান্ডেড। এবং আজকে আমাদের এই প্রোগ্রামের আলোচ্য প্রতিপাদ্য হচ্ছে অ্যাডভোকেসি ডায়ালগ অন এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টস অ্যান্ড রাইটস অফ লেদার সেক্টর ইন বাংলাদেশ। আমি এই মুহূর্তে অনুরোধ করব, আমার ডান পাশ থেকে আছেন আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট, পরিচিতি দিয়ে উনি শুরু করবেন এবং তারপরে আমরা ডান পাশ থেকে শুরু করে এই পাশ থেকে আসব। আমি সৈয়দ সুলতান আহমেদ, আমি নির্বাহী পরিচালক বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলস, এবং এখন আমি শ্রম সংস্কার কমিশনের প্রধান হিসেবে সমন্বয় করতেছি। আমার নাম মোহাম্মদ আমান উল্লাহ, আমি কাজ করি সলিডার সুইসে কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে। আমি রেহানা আক্তার রুমা, কাজ করছি সলিডারিটি নেটওয়ার্ক এশিয়াতে, প্রোগ্রাম ম্যানেজার, লেদার পোর্টফোলিওটা আমি দেখছি। আমার নাম মাসুদ ইকবাল শামীম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিসেবে ছাড়পত্র শাখা দেখছি। আমি মোহাম্মদ আলম হোসেন, আমি কাজ করছি বাংলাদেশ অকুপেশনাল হেলথ সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশনে। আমার নাম ইশরাত শাবনম, আমি প্র্যাকটিক্যাল অ্যাকশনে কান্ট্রি ডিরেক্টর পজিশনে রয়েছি। ডক্টর মোহাম্মদ ফরাদ আহমেদ, আমি বিসিকের জিএম প্ল্যানিং, সেই সাথে লেদার সেলের প্রধান হিসেবে কাজ করছি। আমার নাম মোহাম্মদ তাহেরুল ইসলাম তাহের, আমি কমপ্লেন্স স্পেশালিস্ট হিসেবে আজকে উপস্থিত আছি। আমি আবুল কালাম আজাদ, সভাপতি ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন। সাকির রিজওয়ানা, আমি অকুপেশনাল হেলথ সেফটি এনভায়রনমেন্ট ফাউন্ডেশনে আছি অ্যাজ এ চেয়ারপারসন। আমি আইনুন নিশাত, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন ইত্যাদি বিষয়ে গবেষণাধর্মী কাজ করি। আমি মুকিত মজুমদার বাবু, চেয়ারম্যান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আজকে আমাদের এই সভা আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্সের জায়গাতে সেক্টরটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং আমরা চেষ্টা করব কার্যক্রমটা দ্রুততর করতে তুলতে পারি সরকারের সহযোগিতায় এবং একই সাথে মালিক পক্ষের সহযোগিতায়। উন্মুক্ত আলোচনায় আমরা আজকে যাব। এই পর্যায়ে অনুষ্ঠানের চিফ গেস্ট সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, চেয়ারম্যান মহোদয়ের কাছে জানতে চাইব যে লেবার রিফর্ম কমিশন এই বিষয়ের উপরে কোনো গুরুত্ব আরোপ করেছে কিনা। ধন্যবাদ। আসলে আমরা যখন শ্রম ইস্যু নিয়ে সংস্কারের কথা বলি তখন পরিবেশ কিন্তু একটা অপরিহার্য অংশ। এই প্রক্রিয়াটার একটা ভালো দিক আমি দেখি যে এখানে শ্রমিক, মালিক এবং পরিবেশবিদ, যারা আমাদের গণমাধ্যম কর্মী, গবেষক, সবাইকে একত্র করা হয়েছে। শ্রম সংস্কার কমিশন যে বিষয়গুলো ফোকাস করেছে তার মধ্যে একটা হচ্ছে কর্মপরিবেশ এবং শিল্পের সাথে সম্পর্কিত যে পরিবেশের প্রভাব, যেটা একটা পর্যায়ে গিয়ে শ্রমিকদেরকে ক্ষতিগ্রস্ত করে, অঞ্চলকে ক্ষতিগ্রস্ত করে এবং শিল্পকে ক্ষতিগ্রস্ত করে, যেটা আপনাদের আজকের প্রতিপাদ্য। হ্যাঁ, সুতরাং এটি অন্যতম অগ্রাধিকার এবং ইতিমধ্যেই আমরা আপনাদের কাছ থেকেও সুপারিশ পেয়েছি, আমরা অন্যদের কাছ থেকেও সুপারিশ নিচ্ছি অন্য গবেষণায়। এবং এটা কিন্তু শুধুমাত্র যে শ্রমিকদের আপনার স্বাস্থ্যে প্রভাব বিস্তার করে তা না, এটি চাকরির ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। আমাদের বিভিন্ন সময় গবেষণা আমরা দেখেছি এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এর সাথে আরেকটা জিনিস যুক্ত এই ট্যানারি শিল্পের সাথে, যে আমরা শিল্পাঞ্চলের যে নাগরিক সুবিধাগুলো, শিল্পাঞ্চলের যে শ্রমিকের এবং কমিউনিটির যে থাকার পরিবেশ, এটা নিয়ে কিন্তু আমাদের একটা অগ্রাধিকার ইস্যু। দুর্ভাগ্যবশত যে ট্যানারিটা খুব সম্প্রতি হলো, এটা কিন্তু খুব বেশি সব কিছু বিবেচনা করে গড়ে তোলা হয়নি। সুতরাং সেটাও আমাদের একদম বিশেষভাবে এই শিল্পের সাথে সম্পর্কিত। আজকের অনুষ্ঠান থেকেও আমরা অনেক সুপারিশ নিশ্চয়ই পাবো এবং আপনাদের কাছ থেকে আমরা আশা করব আরও যদি আমরা কোনো সুপারিশ পাই। পরিবেশ এখন বিশ্বজুড়ে একটা বড় ইস্যু, ব্যবসার সাথে অগ্রাধিকার, এখনকার প্রজন্মের জন্য এটা অগ্রাধিকার। সুতরাং এটা বাদ দিয়ে কোনো সংস্কার হতে পারে না, শুধু শ্রম সংস্কার না, কোনো সংস্কারই না। ধন্যবাদ। সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ ভাইকে প্রশ্ন করতে চাই, যেটা কিনা যে লেবার রিফর্ম কমিশন এখন কোন অবস্থানে আছে। আসলে লেবার রিফর্মটা কমিশন হয়েছে দ্বিতীয় ধাপে, যে কমিশনগুলো হয়েছে সেগুলো আমরা চেষ্টা করতেছি এই মাসে 28 তারিখের মধ্যে রিপোর্ট দিতে। প্রাথমিক সুপারিশগুলো সহ বিস্তারিত যেটি, সেটি হয়তো আরও 10 থেকে 15, মানে কোনোভাবেই 15 মার্চের পরে যাব না আমরা, কিন্তু একটা রিপোর্ট আমরা অবশ্যই ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দিব। ধন্যবাদ আপনাকে। আমরা একটা মোটামুটি ধারণা পেলাম কমিশনের কার্যক্রম সম্পর্কে। এই মুহূর্তে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর আইনুন নিশাত স্যারের কাছে যেতে চাই। আমরা সম্মিলিতভাবে কিভাবে এগোলে এই কাজটাকে আরও দ্রুত গতি দিতে পারি। ধন্যবাদ।
প্রথম কাজ করতে হবে এটাকে বিসিকের হাত থেকে তুলতে হবে। এটা ছোট্ট প্রতিষ্ঠান, ওরা ছোট ছোট কারখানা করতো। আমি তো দেখতে চাই যে লেদার ইন্ডাস্ট্রিকে একটা বড় মাপের ইন্ডাস্ট্রি। সেই ক্ষেত্রে গবেষক যারা আছে গবেষণা করবেন, খুব ভালো কথা, সাংবাদিক যারা আছে তারা লিখবেন নেগেটিভলি পজিটিভলি মিলিয়ে, কিন্তু কাজটা মূলত করতে হবে শিল্পপতিদের এবং তাদের যে অ্যাপেক্স অর্গানাইজেশন আছে। আমরা সরকারের দিকে তাকিয়ে থাকি, এই সরকারের দিকে তাকিয়ে থাকাটা বন্ধ করতে হবে। সরকারের কাজ হচ্ছে রেগুলেটর, সরকারের কাজ হচ্ছে ফ্যাসিলিটেটর, আইন কানুন এগুলো করার। আইন আছে কিন্তু তার মনিটরিং নেই, যেটা ডিওইর কাজ। সিভিল সোসাইটি কিছু কাজ করতে পারে যে একটা সুন্দর পরিবেশে সাস্টেনেবল ম্যানারে বিশ্বের কাছে গ্রহণযোগ্য সেই পদ্ধতিতে ট্যানারি ইন্ডাস্ট্রিগুলো কাজ করবে। এবং আমি দেখতে পাচ্ছি পৃথিবী জুড়ে ট্যানারি ইন্ডাস্ট্রিগুলোকে ডার্টি ইন্ডাস্ট্রি হিসাবে চিহ্নিত করা হয়। এটা কিন্তু ট্যানারি এবং চামড়া শিল্প পৃথিবীর সব দেশেই আছে, আমেরিকাতেও আছে, ইংল্যান্ডও আছে, সব জায়গাতেই আছে। কিন্তু এটার প্রেশারটা হচ্ছে দরিদ্র দেশগুলোর উপরে, চীন, বাংলাদেশ, ভারত, কোরিয়া ইত্যাদি ইত্যাদি। আমার ব্যক্তিগত ধারণা যে বাংলাদেশের সুযোগ সৃষ্টি হবে লেদার ইন্ডাস্ট্রিকে আরও এক্সপ্যান্ড করার জন্য, কারণ যারা পরিবেশের ব্যাপারে খুব চিন্তিত তারা তাদের দেশে লেদার ইন্ডাস্ট্রি হয়তো এক্সপ্যান্ড করবে না, তারা চাইবে আমাদের মতো দেশের মাধ্যমে এটা করার জন্যে। সেই ক্ষেত্রে আমাদেরই দায়িত্ব হচ্ছে মিনিমাম যে রেগুলেশন দরকার সেটা পালন করা। সরকারের ঘাড়ে এটা ফেলে দিয়েন না, এটা শিল্পপতিদের এবং তাদের সংগঠনকে এটা মেনে নিতে হবে, এটা করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ জানাই স্যারকে। আমি এই মুহূর্তে বিসিক থেকে আগত ডক্টর এমডি ফরহাদ আহমেদ, জেনারেল ম্যানেজার প্ল্যানিং অ্যান্ড রিসার্চ, তো ওনার কাছে জানতে চাইব ট্যানারি স্টেটের এই পরিবেশগত কমপ্লায়েন্স বা পরিবেশগত প্রভাবের জায়গাতে যে সমস্ত কাজকর্মগুলি আমরা একটা প্ল্যানিংয়ে ছিল, ওই জায়গাটা কতটুকু অগ্রগতি পেয়েছে যদি একটু আমাদেরকে জানাতেন। ধন্যবাদ। আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে কমপ্লায়েন্ট হতে হবে আমাদের ইসিআর 2023-কে মিট করার জন্য, নট ফর গেটিং LWG সার্টিফিকেট। আমার পরিবেশকে দূষণ করে ব্যবসা করতে দেয়া যাবে না। যেটি দেখেন বস্ত্র খাতে তারা কিন্তু নিজেরা সেলফ কমপ্লায়েন্ট হয়েছে, আমাদের এই মেন্টালিটি থাকতে হবে। আর একটা বিষয় হচ্ছে সিইটিপি আমরা অকার্যকর পেয়েছি। এখন যদিও বিসিক এটা লালন পালন করছে, বিসিকের ঘাড়ে দায়টা বেশি, কিন্তু আমাদের কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে। আপনারা যদি সিইটিপি কারেন্টলি ভিজিট করেন, আমার ধারণা এই 10-15 দিন 1 মাসের মধ্যে ভিজিট করেন, দেখবেন যথেষ্ট ইমপ্রুভমেন্ট। আমাদের গত মাসেও আমাদের ক্রোমিয়াম কিন্তু যেটা আগে 8 আসতো, 9 আসতো, 10 আসতো, এখানে কিন্তু 3-তে চলে আসছে। উই আর ইমপ্রুভিং ডে বাই ডে। বাট আমরা যে জায়গায় ফেল করছি সেটা হচ্ছে আমরা কোঅপারেশন পাচ্ছি না। কোঅপারেশনটা হচ্ছে মালিক পক্ষ থেকে, ট্যানারির দিক থেকে কোঅপারেশন পাচ্ছি না। এই প্রজেক্ট বাস্তবায়নে সরকার ব্যয় করেছে 917 কোটি টাকা, এবং সরকার কিন্তু এই টাকাটা ট্যানারি মালিকদেরকে একরকম ফ্রি দিয়েছে, এবং 163 কোটি টাকা শুধু মালিকদেরকে শোধ দিতে হচ্ছে, অর্থাৎ তারা খুবই নমিনাল প্রাইসে প্লটটা পেয়েছে। এরপরে দেখেন ওই সিইটিপি চালানোর জন্য সরকার 30 কোটি টাকার একটা ফান্ড দিয়েছে। আমরা এখন পানি পরিশোধন যেটুকু করি সেখানে খরচ হয় প্রায় 56 টাকা, আমরা মালিকদের কাছ থেকে নেই মাত্র 25 টাকা। এখানে একটা বিশাল ঘাটতি। কিন্তু এর পরেও আমরা 8 কোটি টাকা পানির বিল পাই তাদের কাছে, সেটা আমরা তুলতে পারছি না। আমরা যে পানি তাদের ওখানে সাপ্লাই দিই সেটাতে আমাদের কিছু কেমিক্যাল ডোজিং করে দিতে হয়, যেখানে প্রায় 25 টাকা খরচ হয়, সেখানে আমরা 15 টাকা বিল নিই, এখানেও 10 টাকা ঘাটতি। সেই টাকাটাও তারপরেও মূল বিলটাই দিচ্ছে না। তা আপনার একটা সেক্টরে যদি সবার শুধু এই রকম চিন্তা থাকে যে আমি ফ্রিতে চলবো, ফ্রিতে খাবো, ফ্রিতে করব, সেই সেক্টর ডেভেলপ করবে না। এটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আমাদের প্রচেষ্টা কমতি নেই, কিন্তু শুধু এক এন্ড থেকে চেষ্টা করলে হয় না, 2 দিক থেকে আগাতে হবে। আমরা এক দিক থেকে আগাচ্ছি, মালিকরা তারা এনশিওর করবে ইয়েস আমরা যদি রেকটিফিকেশন এবং আপগ্রেডেশনের মাধ্যমে সিটিপিটাকে আরও ফাংশনিং করতে চাই, তার জন্য যে ব্যয়টা হবে তারা এনশিওর করবে ইয়েস এটা সরকার বিনিয়োগ করুক, আমরা এটা ফেরত দিব। এই গ্যারান্টিটা পেলে আমরা আবার এটা ডেভেলপ করতে পারি। এবং এবার আমরা ইউরোপিয়ান লোকজন দিয়ে আমরা কাজ করছি, গতবার যে চাইনিজদের দিয়ে যে ভুলটা হয়েছে সেটা আর হবে না। আর আমাদের আসলে স্থাপনা যা আছে এর সাথে খুব বেশি অ্যাড অনের দরকার নেই, কিছু অ্যাড অন করলেই আমাদের হয়তো সেটা সম্ভব, এবং আমরা এরকমটাই আভাস পাচ্ছি। প্রি ট্রিটমেন্ট ফ্যাক্টরির পর্যায়ে হয়, ট্যানারি পর্যায়ে হয়,
আমরা ক্রোমিয়াম 2-তে চলে আসতে পারবো। এই ধরনের আমাদের সহযোগিতা আসলে দরকার। জি, ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ কিছু সাজেশন আমরা পেয়েছি এবং আমাদের করণীয় আমরা অবশ্যই এটাকে ডকুমেন্ট করছি। তো আমি এই মুহূর্তে রুমা আপার কাছে যেতে চাই। বিষয়টা হচ্ছে যে আমি জানি সলিডারিটি নেটওয়ার্ক পরিবেশ বান্ধব কিছু প্রযুক্তি আপনারা অলরেডি ইনিশিয়েট করেছেন। তো এইটা দিয়ে যদি একটু আমাদেরকে বলেন যে আপনাদের কার্যক্রমটা কি আর এটা কিভাবে মালিক পক্ষকে বিনিয়োগের জায়গাতে উদ্বুদ্ধ করতে পারে। ধন্যবাদ আহসান ভাই। সলিডারিটি নেটওয়ার্ক এশিয়া মূলত টেকনোলজিক্যাল ইন্টারভেনশন নিয়ে কাজ করছে। তার মধ্যে যে মিনিমাল করা কেমিক্যাল, ওয়াটার এবং যা কিছু ব্যবহার হয় সেটাকে আমরা কিভাবে প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করে আমরা কমাতে পারি এবং কোয়ালিটি লেদার তৈরি করা সম্ভব এর মাধ্যমে। আর এই জায়গাটায় যেটা না বললেই না, আমরা আসলে মূলত সোশ্যাল কমপ্লায়েন্স এর বাইরে আমরা কিন্তু ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সিইটিপি এই দুটো নিয়েই মূলত ফোকাস করি। প্রথমত আগে স্পেসিফিকেশন অফ দ্য বাই প্রোডাক্ট এবং এই বাই প্রোডাক্টগুলো আমরা কিভাবে ইন্ডাস্ট্রি স্থাপনের মাধ্যমে আমরা এই ওয়েস্টটাকে কনভার্ট করতে পারি ওয়েলথে। তার মধ্যে প্রথমেই আসে সেটা ফ্ল্যাশিং টু টেলো। সো এই জায়গায় আসলে অ্যাজ লং অ্যাজ আমরা গ্রিন টেকনোলজি অ্যান্ড টেকনোলজি ব্যবহার যখন করব তখন অনেক সমস্যার সমাধান কিন্তু আমার ইন হাউসেই হয়ে যাবে, যেটার প্রেশারটা কিনা আমার সিইটিপিতেও যাবে না এবং আমার ল্যান্ডফিলে গিয়েও কিন্তু ওয়েস্টটা যাবে না। এবং এটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা ব্যাপার যে আমাদের ক্রোমিয়াম এবং ওয়াটারের মধ্যে গিয়ে যেটা মিশে যাচ্ছে এবং ওইটা কিন্তু বড় ধরনের ক্ষতির কারণ হবে আমাদের পুরো মানব সমাজের জন্য। বর্তমানে সলিডারিটি নেটওয়ার্ক এশিয়া যে টেকনোলজির ব্যবহার করছে যাতে পরিবেশ বান্ধব যে শেভিং ওয়াটার ডোজিং সিস্টেম, এর মাধ্যমে 35% থেকে 40% ওয়াটারকে রিডিউস করে কোয়ালিটি লেদার তৈরি করা সম্ভব। এছাড়া ডিসল্টিং মেশিন আছে, সলোনয়েড বাল্ব, ওয়াটার মিটার এবং সর্বোপরি যেটা স্লাস থেকে পেপার ব্লক এবং টাইলস তৈরি করা। এবং আপনারা জেনে খুশি হবেন যে ইতোমধ্যে আমরা এপেক্স এবং সালমা টেনারিতেও আমরা লেইং করেছি এবং এটা মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিতে দেখানো হয়েছে, জানানো হয়েছে এবং অলরেডি বুয়েট থেকে আমরা টেস্টও করেছি ওয়াটার অ্যাবজর্পশন এবং আমরা আরও কিছু টেস্ট করব যে এটা আসলে পরিবেশে গিয়ে পরিবেশের কোনো ক্ষতি করবে কিনা। যদি এটা আমরা দেখি যে এটা ভালোভাবে কাজ করছে তাহলে এটাও একটা বিজনেস মডেল হতে পারে। তো এটাই আমার বলার ছিল। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আমাদের ওশি ফাউন্ডেশন থেকে সাকির রেজাওয়ানা আপা, চেয়ারম্যান ওশি ফাউন্ডেশন, আমরা এই প্রজেক্টের জায়গা থেকে কতটুকু এগিয়েছি পরিবেশগত কমপ্লায়েন্সের জায়গাতে? ধন্যবাদ আহসান ভাই। আমি প্রথমেই যেটা বলতে চাচ্ছি যে কর্মক্ষেত্রে স্বাস্থ্যসেবা নিরাপত্তা এটা প্রত্যেকটা শ্রমিকের বৈধ এবং আইনগত অধিকার। আমি প্রথমে যেটা মনে করি এটা আসলে সচেতনতার দরকার, সেটা মালিক, শ্রমিক, সরকার প্রত্যেকেরই। তো আমরা ডেভেলপমেন্ট পার্টনার আছি, এরকম ওশি ফাউন্ডেশনের মতো আরও বিভিন্ন সংগঠন আছে। আমরা শ্রমিকদেরকে এবং মালিক পক্ষকেও আমরা বিভিন্ন রকম সচেতনতামূলক কার্যক্রম আমরা পরিচালনা করছি, তাদেরকে সচেতন করছি যাতে তারা এই স্বাস্থ্যসেবাগুলো নিশ্চিত করেন। এবং বেসিক যে জিনিসগুলো, যেটা মহিলা পুরুষদের আলাদা টয়লেট নাই, একটা নামাজের জায়গা নাই, এগুলো তো একদম ন্যূনতম চাহিদা। তো এই জিনিসগুলো যে আসলে প্রয়োজন এবং আমি মালিক হিসেবে যে আমাকে নিশ্চিত করতে হবে, সেই বিষয়ে জাগ্রত করার জন্য, সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা যারা আছি ডেভেলপমেন্ট পার্টনার, আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা তাদেরকে সবসময় এই বিষয়গুলো নিয়ে তাদেরকে ট্রেনিং দিচ্ছি এবং বোঝাচ্ছি যে এই জিনিসগুলোতে শ্রমিকরা যদি সচেতন হয় তার অধিকার সম্পর্কে, তাহলে এই জিনিসগুলোকে এস্টাবলিশ করা সম্ভব। শ্রমিক, মালিক, সরকার প্রত্যেকেরই কিন্তু সমান দায়িত্ব আছে, সরকারেরও যথেষ্ট দায়িত্ব আছে এখানে। কিন্তু কেন যেন মনে হয় এই তিন পক্ষের বোধহয় কোথাও একটা কোঅর্ডিনেশনের একটা অভাব। তিন পক্ষেরই একটা কোঅর্ডিনেশন থাকা দরকার এবং একটা মনিটরিং পদ্ধতি কিছু একটা থাকা দরকার। আমাদের সরকারের অনেক সুন্দর সুন্দর আইন আছে, সেই জন্য আমার একটা সুপারিশ থাকবে যে আইনের প্রয়োগগুলোকে যাতে আমরা কঠোর করতে পারি, বাস্তবায়নগুলো যাতে হয়, সেই জায়গাগুলো যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আমার মনে হয় পরিবেশের কথাই বলি আর শ্রমিকের স্বাস্থ্যের কথাই বলি, সবগুলোকেই আমরা আসলে উন্নত করতে পারবো। তো আমার সরকারের কাছে চাওয়া থাকবে যে আইনের প্রয়োগটাকে যাতে আমরা কঠোর করতে পারি এবং সরকারের প্রয়োগটা এই জিনিসগুলোকে আরেকটু কঠোর করা দরকার এবং আরেকটু সচেতন হওয়া দরকার। কারো যদি কিছু জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থেকে থাকে, ধন্যবাদ আহসান ভাই। আমরা হাজারীবাগ থেকে
হেমায়েতপুরে শিফটিংয়ের অন্যতম কারণ হচ্ছে পরিবেশের বিষয় নিয়ে, অ্যাকর্ডিংলি সেটা হেমায়েতপুরে করা হলো। তাহলে প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে যেখানে শিফটিং হবে সেখানে পরিবেশ দূষণ হবে না। তারপরে আরেকটা শব্দ বলা হয়েছে, এটা হবে আধুনিক চামড়া শিল্প নগরী। এখন পর্যন্ত সেটা পরিবেশ দূষণ মুক্ত এলাকা বলা যাচ্ছে না, এবং আমার মনে হয় আরও কতদিন লাগবে সেটাও আমি জানি না। তো বিসিকের প্রতিনিধি আশ্বস্ত করেছেন যে কিছু কিছু ইমপ্রুভ করতেছে, সবটুকু আমি দ্বিমত করি না। কিন্তু ইতিমধ্যে 7 বছর পার হয়ে গেছে, যেখানে যারা ডেভেলপমেন্ট পার্টনার তারা কিছু ভূমিকা রাখার কারণে মোটামুটিভাবে কিছু এখানে ইমপ্রুভ করতেছে। সলিড ওয়েস্ট, লিকুইড ওয়েস্ট, এই দুইটা ওয়েস্টই হলো সবচাইতে বেশি। তো সেই সলিড ওয়েস্ট এবং লিকুইড সলিড ওয়েস্টের জন্য কোনো প্রভিশনই রাখা হয় নাই। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা কী হবে, স্টিল টুডে এটার কোনো সমাধান এখনও হয় নাই। বলা হচ্ছে এটা 9 একর বা 10 একরের মধ্যে হবে। আর লিকুইড ওয়েস্ট যেটা, সেটা আন্ডার ক্যাপাসিটি। এই পরিবেশ আন্দোলনের পক্ষ থেকেই কিন্তু প্রথম দাবিটা আসে। তাহলে যে এখানে এই সিটিপি গঠন হচ্ছে, বুয়েটের ইঞ্জিনিয়ার নিচ্ছে, বিসিক দায়িত্ব নিচ্ছে, পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বটা কি ছিল তখন? এই সমস্যাগুলি নিয়ে আমরা কথা বলছি অনেকদিন থেকে এবং সবসময় বলে আসছি সমস্যার কথা বলা দরকার, কিন্তু আমরা চাই যে আসলে যেটা তো হয়ে গেছে তো গেছেই, কিন্তু এখন যে অবস্থা আছে এই জায়গা থেকে আপনি যেই সমস্যাগুলির কথা বলছেন সেগুলিকে কি অ্যাড্রেস করা সম্ভব কি না, যদি সেই জায়গা থেকে আপনি কোনো সুপারিশ বা কোনো সাজেশন দিতে পারেন। হচ্ছে সরকার সত্যিকার অর্থে একটা অথরিটি করুক। আমরা আগের থেকে বলে আসছিলাম যে আপনারা একটা যদি চা বোর্ড থাকতে পারে তাহলে চামড়া শিল্প একটা অথরিটি থাকবে না কেন? ঘোষণা দেওয়া হয়েছে, কারা আছে কারা থাকবে জানি না। যেমন এখন আমি বলবেন আপনারা শ্রমিক মানুষ, আপনারা কি জানেন, আপনাদের দরকারটা কি? এই চাহিদা আমরা কার কাছে দিতে পারি? এই জায়গাটাই আমরা বলতে চাচ্ছি, মানে এই চাহিদাটা যারা এখানে কাজ করবে, যেই পরিবেশে কাজ করে, যারা এখানে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, যারা ন্যায্য মজুরি পাচ্ছে না, যারা ক্ষতিগ্রস্ত, যেখানে ভাইও বললেন যে স্কিল ওয়ার্কার, এটা এমন একটা সেক্টর, আপনি গার্মেন্টসে যাবেন, গার্মেন্টসের মধ্যে 3 বছর কাজ করে 5 বছর কাজ করবে, সে আর করবে না। চামড়া শিল্পে এখনও আপনাদের অনেকের জানা আছে 40 বছর 45 বছর একই শ্রমিক একই কারখানায় কাজ করে, তারা সো স্পেশালাইজ, তারা স্কিল, সেই স্কিল শ্রমিকগুলোকে আপনারা আজকে বেশি বেতনের কথা বলে তাদেরকে বিদায় করে দিচ্ছে। এই অথরিটিটার চাহিদা আপনি কার কাছে পেশ করতে চান? যে আমাদের আপনার আজকে যারা আছেন তাদের কাছে, আপনাদের মাধ্যমে সরকারের কাছে বলতে চাই। আচ্ছা ঠিক আছে, আমরা পেলাম, মনে হয় যে এখানে একটা অথরিটি হওয়া দরকার, যেখানে আপনি ইনক্লুসিভের কথা বলা হবেন, যারা প্রোডাকশনের মূল লোক তাদেরকে রাখবেন না, তাহলে তো সেটা হবে না। আর যেটা বলছেন স্কিল ওয়ার্কার, এখানে আপনাকে সোশ্যাল কমপ্লায়েন্সটা টোটালি আনঅ্যাড্রেস। আপনি এনভায়রনমেন্টের কথা বলতেছি চলে আসে, আপনি এখন পর্যন্ত 10 বছর 20 বছর 40 বছর চাকরি করলে একটা শ্রমিকের একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবেন না, একটা হাজিরা কার্ড নাই তাদের কাছে। তাইলে সেই জায়গাটা আপনি কিভাবে, এখন আপনি এলডব্লিউজি সার্টিফিকেশন পেতে হলে দরকার আমাদেরকে এটা এনশিওর করতে হবে যে আমরা জানি, আপনি রাখেন, কিন্তু আপনি ল্যান্ডগুলো মারবেন না। তার মানে একটা ফর্মাল সেক্টরকে এখন ইনফর্মাল সেক্টর দিকে নিয়ে যাচ্ছে। এইটাই তো আপনার আগামী দিনে কোয়ালিটির প্রশ্ন। কারণ ভাই এটা হচ্ছে আমরা আসবো এই শ্রমিকের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে ব্যাপার জায়গা থেকে। সম্মানিত দর্শক, আমরা আজকে আমাদের এই আলোচনা এখানে স্থগিত করছি। সময় স্বল্পতার কারণে আমরা আশা করছি আগামী পর্বে আমাদের এই আলোচনা সম্পূর্ণ করব এবং আপনাদের সামনে উপস্থাপন করব।